নমস্কার সকলকে। আপনারা সবাই জানেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তার জন্য 12 পেজের একটি ফর্ম দেওয়া হয়েছে। কিন্তু 12 পেজ দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, খুব সহজেই আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ফর্মটি ঠিক মাল্টিপল চয়েসের মতন, শুধু ঠিক দিতে হবে হ্যাঁ আর নাতে। তাই একটু ভালো করে ভিডিওটি দেখবেন, খুব সহজে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং ফর্মটি ফিল আপ করে কোথায় জমা দেবেন, কি কি ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করবেন, তার বিস্তারিত এই ভিডিওটির মধ্যে বলবো এবং খুব অল্প সময় আপনাদের পুরোটা একদম পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেবো। তাই একটুও না কেটে একটু সময় বের করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবং এই ফর্মটি পাওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন বা এই অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তার ভিডিও আমি ট্যাগ করে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আপনাদের সামনেই দেখুন রয়েছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এবার সবার প্রথমে বলে রাখি, এখানে 3টে সেকশন রয়েছে। আপনাদের বিকল্প বা ইনপুট সেকশনে আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে এবং আপনারা এই ফর্মটি বাংলায় থাকলেও সম্পূর্ণ ইংরেজিতেই ফিল আপ করবেন, তাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তো সবার প্রথমেই বলে রাখি, পরিবারের প্রধানের নাম বা HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির নাম। এখানে আপনাদের পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার নাম এখানে দিতে হবে। আপনি আপনার মায়ের জন্য ধরুন এই ফর্মটি ফিল আপ করছেন, তবে আপনার মায়ের নাম কিন্তু এখানে হবে না, আপনাদের ফ্যামিলির যিনি হেড রয়েছেন সেই হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু এখানে দিতে হবে। জন্ম তারিখ, তার জন্ম তারিখ এখানে কি রয়েছে সেটি দিতে হবে। তিনি পুরুষ না মহিলা সেখানে এখানে টিক করতে হবে। পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ড থাকলে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন রয়েছে, 1 2 3, ধরুন এখানে 5 জন আছে তো এভাবে 5 লিখে দেবেন, শুধুমাত্র সংখ্যায় লিখবেন, কথাই লিখবেন না। এবারে ঠিকানা, আপনাদের এখানে গ্রাম পোস্ট যেভাবে আপনারা ঠিকানা লেখেন সেভাবেই আপনারা কিন্তু এখানে ঠিকানা লিখে দেবেন। যোগাযোগ নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বারটি চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। তো দেখুন এখানে কি ফিল আপ করতে কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধাই হবে না, খুব সহজে ফিল আপ করতে পারবেন। তো দেখুন এখানে দেওয়া হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক। এখানে বলা হয়েছে আপনাদের পরিবারে 1 জন 2 জন 3 জন আপনারা যজনই থাকবেন তাদের সাথে পরিবারের প্রধানের কি সম্পর্ক রয়েছে। তো আপনাদের পরিবারের যদি কোনো শিশুর বয়স 5 বছরের নিচে হয় তবে তার এখানে আধার কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই, না লিখে চিহ্নিত করে দিতে বলেছে। এবং সদস্য নাম্বার 1, ধরুন আপনার বাবা আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, তবে আপনার মায়ের নাম এখানে দিয়ে দেবেন সদস্য নাম্বার 1-এ। আপনার মায়ের জন্ম তারিখ দিয়ে দেবেন, এখানে লিঙ্গতে ফিমেল লিখে দেবেন এবং আপনার পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক রয়েছে সেটি এখানে লিখে দেবেন এবং আধারের নাম্বার দিয়ে দেবেন। এবারে দেখুন, তবে আপনার মায়ের জন্যই আপনি এটা অ্যাপ্লাই করছেন এই অন্নপূর্ণা ভান্ডারটা, তবে এখানে দেখুন হ্যাঁ হ্যাঁ দুটো অপশন দিয়েছে, এটা কিন্তু হ্যাঁ না হবে, এটা হয়তো প্রিন্টিং মিস্টেক রয়েছে, তো এখানে হ্যাঁতে ক্লিক করে দেবেন। এবারে সদস্য নাম্বার 2-এ আপনাদের বাড়ির সদস্য নাম্বার 2 যিনি রয়েছেন তার এখানে নাম দেবেন, আধার নাম্বার দেবেন, জন্ম তারিখ দিয়ে দেবেন। এভাবে করে আপনাদের বাড়িতে যতজন সদস্য রয়েছে সবার এখানে নামটা পুট করবেন। এভাবেই করে 10 নম্বরে দেওয়া রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের এখানে ডিটেলস দিতে হবে। প্রথমে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার এখানে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দেবেন। প্রথমে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, IFSC কোড দিয়ে দেবেন। খুব সহজ, এখানে ফিল আপ করার মতন, দেখতেই বড় কিন্তু এমন কিচ্ছু বেশি ফিল আপ করতে হবে না। সদস্য নাম্বার 1-এর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিবেন, সদস্য নাম্বার 2-এর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দেবেন। এইভাবে করে আপনারা 11 নম্বর সেকশনে চলে যাবেন। এখানে বলেছে যে প্রাপ্ত বয়স্কদের এপিক নাম্বার বলতে এখানে ভোটার কার্ডের নাম্বারের কথা বলা হয়েছে। আপনাদের ভোটার কার্ডের নাম্বার, যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন, যারা 18 বছর হয়ে গেছে, ভোটার কার্ডের নাম রয়েছে, তাদের এখানে এপিক নাম্বার, প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির এখানে এপিক নাম্বার দেবেন এবং কোন বিধানসভার অন্তর্গত সেটা দিয়ে দেবেন। সদস্য নাম্বার 1-এর এপিক নাম্বার দিয়ে দেবেন এবং কোন বিধানসভার অন্তর্গত সেটা দিয়ে দেবেন। এইভাবে করে যতজন সদস্য রয়েছে সবারটা এখানে ফিল আপ করবেন। বিভাগ 12, এখানে আপনারা জেনারেল না ST না SC না OBC সেখানে সেটা ঠিক করবেন। নেক্সট দেখুন এখানে বলা হয়েছে রেশন কার্ড বা খাদ্য তালিকাভুক্তিকরণ। এখানে রেশন কার্ডের আপনাদের রেশন কার্ড কি রয়েছে, তবে হ্যাঁ কি না আপনাদেরকে বলেছিলাম না, এখানে মাল্টিপল চয়েসের মতো হ্যাঁ নাতে ঠিক দিতে হবে। যদি থাকে কোন পর্বে রয়েছে, যেমন AYY বা PHH AAY কিসে রয়েছে, যেটাই থাকবে তার উপর এখানে টিক দিয়ে দেবেন।
পরিবারের রেশন দোকান থেকে কি আপনি প্রত্যেক মাসে সংগ্রহ করেন? অবশ্যই যদি আপনি সংগ্রহ করে থাকেন তবে হ্যাঁ দিয়ে দেবেন। এখানে বলেছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? 3 বা তার বেশি পাকা ঘর বলতে এখানে আপনার 3 রুমের চেয়ে কি বেশি রয়েছে? যদি থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, যদি না থাকে তো না দেবেন। তো রয়েছে তো হ্যাঁ দিয়ে দেবো। পারিবারিক জমির মালিকানা, যদি আপনি রেন্টাল ফ্ল্যাটে থাকেন, আপনার নামে জমির মালিকানা থাকছে না, তো আপনি এখানে না দেবেন। আর যদি আপনার নিজস্ব বাড়িতে থাকেন তবে আপনি এখানে হ্যাঁতে দাগ দিয়ে দেবেন। এভাবে করে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, সকল সদস্যের মিলিয়ে কত মোট জমি রয়েছে সেই মোট জমির পরিমাণ এখানে দেবেন। যানবাহন, এই জায়গাটা একটু ভালো করে দেখবেন। আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? দেখুন, বাণিজ্যিক গাড়ি হচ্ছে যেগুলো ব্যবসার ক্ষেত্রে ইউজ করা হয়, মানে কমার্শিয়াল গাড়ি। 4 চাকার গাড়ি হতে পারে, সেটা এখানে কথা বলা হয়নি। যদি অবাণিজ্যিক বাড়িতে পার্সোনাল কার রয়েছে তবে এখানে কিন্তু আপনারা হ্যাঁতে দাগ দেবেন। কটা গাড়ি, গাড়ির সংখ্যা উল্লেখ করবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। আর কিচ্ছু করতে হবে না। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, এবার যদি আপনাদের পরিবারে ধরুন 3 জন সদস্য ফিল আপ করছেন, 3 জন সদস্যের কি স্বাস্থ্য বীমা কারো করা রয়েছে? যদি করা থাকে কারো, তবে এখানে হ্যাঁ দাগ দেবেন। এবং যার রয়েছে, ধরুন হেড অফ দ্য ফ্যামিলির করা রয়েছে না, সদস্য নাম্বার 1 এ রয়েছে না সদস্য নাম্বার 2 এ রয়েছে, যার রয়েছে সেটা কোথায় রয়েছে এবং সেই বীমাটার বিবরণটা এখানে দিতে হবে। ঠিক আছে, দেখুন প্রায় অর্ধেকই হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই আমাদের কিন্তু শেষ হয়ে যাবে এই ফর্মটি। কোন সদস্য কি আয়কর পেশা দেন, মানে কোন সদস্য কি ট্যাক্স প্রদান করেন? যদি ট্যাক্স প্রদান করেন তবে অবশ্যই হ্যাঁ করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড, এবারে এখানে প্যান কার্ডের নাম্বার দিতে হবে। দেখুন, সবারই প্যান কার্ড থাকবে, তাই এখানে হ্যাঁ করে দেবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম, প্যান কার্ডের নাম্বার, সদস্য নাম্বার 1 এর নাম, এখানে তার প্যান কার্ডের নাম্বার, সদস্য নাম্বার 2 এবং তার প্যান কার্ডের নাম্বার, এইভাবে করে 3 জনে দিয়ে দিলেন। 3 জনের জন্য যদি ফিল আপ করে থাকেন, যজনের জন্য ফিল আপ করবেন তজনের এখানে নাম আর প্যান কার্ডের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এবারে কর্মসংস্থান, কি কাজ করে? কেউ সরকারি করে, কেউ বেসরকারি করে, কেউ পার্ট টাইম জব করে, কেউ পরিযায়ী শ্রমিক। তো এখানে সরকারি হলে সরকারি ক্ষেত্র দেবেন, পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী শ্রমিকে দাগ দেবেন। যদি পার্ট টাইম কোনো জব করেন পার্ট টাইম করবেন। যদি এগুলোর সাথে কোনো ক্রাইটেরিয়া ম্যাচ না করে তবে আপনি অন্যান্য দাগ দিতে পারেন। যদি আপনি কিছু না করেন তবে আপনি বেকারও দিতে পারেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলি কি করে সেটা দিতে হবে। আপনি বলতে যিনি লক্ষ্মী ভান্ডার, যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করছেন তার কথা এখানে কিন্তু চাওয়া হয়নি। তো এইভাবে সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 2 এভাবে ফিল আপ করবেন। তারপরেই আমরা চলে যাব পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। এবারে কজন শিক্ষিত রয়েছে, কজন অশিক্ষিত রয়েছে। এবারে 3 জনের জন্য ধরুন 2 জন শিক্ষিত আছে, 1 জন অশিক্ষিত রয়েছে, তবে এখানে ওপরে লিখে দেবেন 2 জন, এখানে লিখে দেবেন 1 জন, এইভাবে করে লিখে দেবেন। এবারে হেড অফ দ্য ফ্যামিলি কি শিক্ষিত? যদি মাধ্যমিক পাস করে থাকে তবে আপনারা শিক্ষিত দেবেন, মাধ্যমিক পাসের নিচে থাকলে অশিক্ষিত দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে লিখে দেবেন। সেরকম করে সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 2 এর এখানে চিহ্নিতকরণ করবেন। নেক্সট এখানে আপনাদের কি বলা হয়েছে, কোন সদস্য কি কোন সাংবিধানিক পদের সাথে যুক্ত আছে, যেমন ধরুন মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় বা পঞ্চায়েতের বিভিন্ন কার্যকর্তারা যদি হয়ে থাকেন তবে হ্যাঁ দেবেন এবং সেই পোস্টটির নাম এখানে উল্লেখ করবেন। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনাদের বাড়ি থেকে কি সরকারি পেনশন পায়? যদি পায় তো হ্যাঁ দেবেন। এবং কজন সদস্য পান সেটা তার এখানে দেখিয়ে দেবেন। কোন সদস্য কি জিএসটি ফাইল রয়েছে? যদি আপনাদের বাড়িতে কারো ব্যবসা থাকে, যদি তিনি জিএসটি ফাইল করে থাকেন তবে এখানে হ্যাঁ দেবেন। এবারে যদি আপনি জিএসটি হ্যাঁ করে থাকেন তবে এখানে জিএসটি নাম্বার আপনাদেরকে দিতে হবে। বলছে মোট বার্ষিক আয় আপনাদের এইচওএফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার বার্ষিক আয় এখানে কত রয়েছে সেই বার্ষিক আয় আপনাদেরকে এখানে দিতে হবে। অন্যান্য পরিচয় নথি, এখানে সিএ এর এখানে কি আপনারা অ্যাপ্লাই করেছেন, মানে সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার যে ফর্ম রয়েছে, আপনারা ধরুন বাইরে থেকে এসেছেন, আপনারা কি সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার যে ফর্ম হয় তার জন্য অ্যাপ্লাই করেছেন? আপনারা হয়তো যদি করে থাকেন তবে দেবেন, যদি না করে থাকেন প্রয়োজন নয় করে দিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। সদস্য নাম্বার 1 এরও প্রয়োজন নয়, সদস্য নাম্বার 2 এরও প্রয়োজন নয়, এভাবে করে দেবেন। এটা এরকম কিচ্ছু নেই। নেক্সট এখানে দেখুন, এই জায়গাটা একটু মন দিয়ে শুনলে একটু বুঝে নেবেন যে আপনাদের কি ক্রেডিট কার্ড রয়েছে। এখানে ক্রেডিট কার্ড বলতে মেনশন করা হয়েছে আপনাদের যেমন কিষান ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আপনাদের অনেকেরই কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে থাকবে, তো যার রয়েছে। এবারে আপনার ধরুন বাড়িতে কোনো বাচ্চা স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, তবে তিনি সদস্য নাম্বার যত নাম্বারে তাকে ফিল আপ করেছেন, ধরুন 3 নাম্বার সদস্য ফিল আপ করেছেন, তবে 3 নাম্বার সদস্য দিয়ে দেবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা আছে সেগুলো সব এখানে ফিল আপ করে দেবেন, হয়ে গেল। এবারে নেক্সট বলছে যদি এসআইআর এ কারো নাম বাদ পড়ে থাকে এবং মামলাটি ট্রাইব্যুনাল বিচারাধীন থাকে, মানে ধরুন এসআইআর আপনাদের বাড়ি কারো নাম বাদ পড়ে গেছে এবং সেটা একটা মামলাটা ট্রাইব্যুনালে
বিচারাধীন এখনো রয়েছে, তার কোনো ইয়ে হয়নি। যদি সেরকম হয়ে থাকে তবে হ্যাঁ দেবেন, যদি না থাকে তবে এখানে না দিয়ে আপনারা নেক্সট করে যাবেন। এবারে সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 3 প্রত্যেকটা সদস্যের জন্য আপনাকে শুধু মাল্টিপল চয়েস প্রশ্নের মতন হ্যাঁ আর নাতে টিক দিতে হবে। এটা কোনো 12 পেজ বলে কি খুব বিশাল কিছু মনে হচ্ছে? কিছুই নয়। বলছে বিদ্যালয়ে মানে পড়াশোনা করে এমন কজন শিশু রয়েছে। শিশু নাম্বার 1, শিশুর নাম, এখানে কোন শ্রেণীতে পড়াশোনা করেন, বিদ্যালয়ের নাম, এবারে কোন ধরনের স্কুলে পড়াশোনা করেন, সরকারি, বেসরকারি, স্বীকৃত মাদ্রাসা, যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলটা এখান থেকে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। সদস্য নাম্বার 2, যদি আপনাদের ধরুন দুটো এখানে বাচ্চা রয়ে থাকে বাড়িতে, সেই দুজন বাচ্চা কোন কোন স্কুলে পড়ে থাকে সেটা দিতে হবে, তবে সদস্য নাম্বার 2 তে দেবেন। এখানে যে সদস্য নাম্বার 2 এর কথা বলেছেন সেরকম কিন্তু ব্যাপার নেই, এখানে দুজন সদস্য যারা যারা স্কুলে পড়াশোনা করে তাদের এখানে নাম দিলেই হবে। নেক্সট এবার চলে যান শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। তাদের কি টিকাকরণ হয়ে গেছে? যে প্রয়োজনীয় টিকাগুলি দেওয়া হয় তবে সেগুলো কি হয়ে গেছে? যদি হ্যাঁ হয়ে যায় হ্যাঁ দেবেন, যদি টিকাকরণ করা হয়নি তবে না দেবেন। এবারে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন ডিবিটির মাধ্যমে? যদি আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন তবে হ্যাঁ করবেন, ঠিক আছে। এবং যদি ধরুন আপনি সেই সরকারি প্রকল্পটি বন্ধও করে দিতে চাইছেন তবে এখানে প্রত্যাহার করতে চান বলেছে, তবে এখানে আপনারা হ্যাঁতে ক্লিক করবেন। যদি ধরুন আপনারা চাইছেন যে হ্যাঁ আমার ওই সরকারি প্রকল্পটার সুবিধাটা চালু দাও, তবে ওখানে হ্যাঁ দিয়ে যাবেন, এখানে কোনো কিছু আর ফিল আপ করার দরকার নেই। এবং এইভাবে করে সদস্য নাম্বার 1, 2, 3 যতজন সদস্য আছে ততজন সদস্যটাকে মোটামুটি ফিল আপটা করতে হবে। দেখুন 11 পেজ হয়ে গেল এই কয়েকটা মিনিটের মধ্যেই। যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সঠিক। তো এর সাথে আপনি একদম সহমত, আপনি সঠিক কথা বলে থাকবেন তাই একদম সহমত। এখানে তারপর নেক্সটে এখানে গিয়ে আপনারা সিগনেচার করবেন এবং আপনাদের কিন্তু এই ফর্মটি জমা করে দিতে হবে, আর কিচ্ছু নেই। দেখুন কত সহজে আপনারা ফর্মটি ফিল আপ নিতে পারলেন। এবারে বলে রাখি আপনাদেরকে কোন কোন এখানে ডকুমেন্টস জমা করতে হবে। তো সবার প্রথমেই বলে রাখি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই আপনাদেরকে কিন্তু দিতে হবে। যদি আপনারা কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তবে আপনারা সেই কাস্ট সার্টিফিকেট দেবেন, যদি জিএসটি ফাইল করে থাকেন জিএসটি ফাইলের কাগজ দেবেন। এই কয়েকটা ফর্ম দিয়ে জমা করলেই কিন্তু হয়ে যাবে। এবার জমিনের যিনি কাগজটা যিনি যেখানে জমা নিতে যাবে সেখানে একটু জিজ্ঞেস করে নেবেন, সেটা কোনো গাইডলাইন দেওয়া হয়নি, ঠিক আছে। এবারে আপনারা কোথায় জমা করবেন? আপনারা বিএলআরও অফিসে জমা করতে পারেন, আবার আপনাদের কোনো জায়গায় ক্যাম্প করেও এটা নেওয়া হবে। তো ফিল আপ করে রাখুন, 1 তারিখ থেকে যখন জমা নেওয়া শুরু হবে আমি তখন কোথায় কোথায় জমা নেওয়া হচ্ছে আমি অবশ্যই ভিডিও বানিয়ে প্রোভাইড করবো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতন এত দূরই। যে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে কমেন্ট করে সাহায্য করবো।